এই দেশের মালিক হচ্ছে জনগণ, আর জনগণের ক্ষমতার প্রয়োগ হবে একটা আইনের অধীনে। সেই আইনটার নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, আর ওই আইনটি হচ্ছে দেশের সর্বোচ্চ আইন, এবং এই আইনের অধীনে এই আইনের কর্তৃত্বে জনগণের ক্ষমতার প্রয়োগ হবে। এর বাইরে কিছু নাই। যদি এই সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু হয়, তাহলে যতখানি সাংঘর্ষিক, যতখানি এর সঙ্গে মিলবে না, সেটা বাতিল হবে। এখন এই সংবিধানে উল্লেখ করা আছে সরকার কিভাবে গঠিত হবে, নির্বাচন কিভাবে হবে, রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হবে, জাতীয় সংসদ কিভাবে হবে, প্রধানমন্ত্রী কিভাবে হবে, মন্ত্রী কিভাবে হবে, আইন কিভাবে পাশ করা যাবে, সব এই বইটার ভিতরে উল্লেখ করা আছে। তাহলে এই বইটা যদি সর্বোচ্চ আইন হয়, তাহলে এর বাইরে যে কিছুই করার কাজা নেই। এখন আমাদের এই সংবিধানের কতগুলো আর্টিকেল আছে খুবই রিলেভেন্ট। সে আর্টিকেলের একটা পোরশন আছে 57, সেখানে বলা হয়েছে কিভাবে সরকার গঠিত হবে। তার পূর্বে বলা হয়েছে এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মূল ম্যানিফেস্টো হচ্ছে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। গণতন্ত্র কি? গণতন্ত্রের আমাদের যে ডেফিনিশন, জনগণের মধ্য থেকে জনগণের দ্বারা জনগণের প্রতিনিধি নির্বাচন করা, যেটা আব্রাহাম লিঙ্কনের একটা বড় ধরনের অ্যাড্রেসের একটি পার্ট। আমরা সর্বত্র সেটাকে ইউনিভার্সাল হিসেবে গ্রহণ করি। আমাদের দেশেও সেটা। আমাদের দেশের সংসদীয় ব্যবস্থা সরকারের, রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা না। তাহলে সংসদ থাকতে হবে। সংসদ কিভাবে হবে? আমাদের 300 নির্ধারিত সিট আছে। সেই আসনে প্রত্যক্ষ নির্বাচনের ভিতর থেকে যারা নির্বাচিত হবেন, নির্বাচনের পর নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করবে যে এই আসনে অমুক, এই আসনে অমুক, এই আসনে অমুক এরা নির্বাচিত হয়েছে। তারপরে যারা সর্বোচ্চ নির্বাচিত হলেন তারা রাষ্ট্রপতিকে অনুরোধ করবেন যে আমরা মিটিংয়ে বসছিলাম, আমরাই মেজরিটি, আপনি আমাদেরকে সরকার গড়ার জন্য আমন্ত্রণ করেন। রাষ্ট্রপতি স্যাটিসফাইড হবেন যে আসলে সর্বোচ্চ সংখ্যক আসন পেয়েছে কিনা বা সরকার গঠনের মতো কিনা। রাষ্ট্রপতি যদি স্যাটিসফাইড হন, তাহলে ওই যারা বেশি দল নিয়ে, বেশি আসন নিয়ে নির্বাচিত হয়েছে তাদেরকে ইনভাইট করবেন যে আপনারা সরকার গঠন করেন। তখন ওই দল নিজেরা বসবে, সংসদীয় কমিটি বসে তারা একজনকে প্রধানমন্ত্রী নির্বাচন করবে, সংসদ নেত্রী নির্বাচন করে রাষ্ট্রপতির কাছে যে বলবে যে আমরা আমাদের দলীয় নেতা ঠিক করছি, সংসদে যিনি হবেন তিনি আমাদের প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি তখন তাকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দেবেন। নিয়োগ দেওয়ার পরে রাষ্ট্রপতি নির্ধারিত একটা তারিখে বলবেন এই তারিখে আপনি শপথ নেবেন, এবং আপনার ক্যাবিনেটে যাদেরকে আপনি মন্ত্রী করতে চান লিস্ট দেন, তাদেরকেও নিয়োগ দেব, তারাও শপথ নেবে, রাষ্ট্রপতির অধীনে শপথ নেবে, তখন একটা সরকার গঠিত হবে। এর বাইরে কোনো স্কোপ আমাদের কনস্টিটিউশনে নাই। এই পার্টটা এই কারণে বললাম, মারুফ আপনার এই প্রোগ্রামটা অনেকে দেখে, পরবর্তীতে দেখবে, আইনের বিষয়টা সহজ করে তাদের বোঝাবার জন্য বললাম। এখন বাংলাদেশে একটা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনটায় একটা কন্টেস্টিং নির্বাচনে প্রায় 18টি দল নির্বাচন করেছে। তার ভিতরে ধরেন জাসদ, ওয়ার্কার্স পার্টি, এমনকি আওয়ামী লীগের থেকে বের হয়ে যাওয়া জোটে নির্বাচন করা ব্যক্তি, তারা নির্বাচন করছে, জাতীয় পার্টি নির্বাচন করছে, বিভিন্ন লোকে নির্বাচন করে যারা নির্বাচিত হতে পেরেছে তারা সংসদ সদস্য হলো, সংসদের মাধ্যমে সরকার গঠিত হলো। এই সরকার চলমান অবস্থায় অন্য কোনোভাবে আর কোন সরকারের অস্তিত্ব আমাদের এই সংবিধানে কোথাও নাই। এখন 2024 সালের জুলাই আগস্টে মেটিকুলাস ডিজাইন, আমি মেটিকুলাস ডিজাইনটা খুব পপুলার শব্দ, ডক্টর নিউজ বলছে এই জন্য বললাম, কিন্তু দর্শক শ্রোতাদের জন্য বলবো এটা হচ্ছে সুপরিকল্পিতভাবে, ষড়যন্ত্রমূলক ভাবে একটা আন্দোলন গড়ে তোলা হলো দেশের ভিতরে। সে আন্দোলনে দেশের ভিতরে কিছু লোক অংশ নিল, দেশের বাইরের একটা শক্তি যারা আমাদের মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের সাহায্য করছিল তারা, এবং পাকিস্তানের যারা পরাজিত হয়েছিল সেই সময় তারা, এবং তাদের যারা দেশের ভিতর দোসর আছে তারা, আর ওই যে বড় শক্তির যারা দেশের ভিতরে এজেন্ট, এরা সম্মিলিতভাবে বিভিন্ন সময় সরকারকে ফেলে দিতে চাইলো নানা ইস্যুতে, পারে নাই। তারপরে একটা ইস্যু তারা পেল যে ছাত্ররা বলছে যে কোটা পদ্ধতি বাতিল করতে হবে।
কোটা পদ্ধতি শেখ হাসিনা বাতিল করেছিলেন। বাতিল করার পরে কিছু মুক্তিযোদ্ধার সন্তানরা সুপ্রিম কোর্টে গেছে। আপনি জানেন, আপনার ভাই আমাদের জুডিশিয়ারির আপিলের ডিভিশনের একজন বিখ্যাত বিচারপতি ছিল। তাছাড়া আপনি রিপোর্টিং এও গিয়ে এই সমস্ত অভিজ্ঞতা আছে। সুপ্রিম কোর্ট কারো নিয়ন্ত্রণে না, এটা মন্ত্রীর অধীনে না যে হুকুম দিলাম হয়ে গেল। সুপ্রিম কোর্ট তার নিজের মতো করে জাজমেন্ট দিয়ে কোটা বাতিলের যে সিদ্ধান্তটা সরকারের ছিল সেটাকে বেআইনি ঘোষণা করলো। তার বিরুদ্ধে সরকার গেল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। আপিল বিভাগ বলে দিল না, এই কোটাটা কোনো আইনের ব্যাপার না, এটা সরকারের নীতি নির্ধারণী বিষয়। তা নীতি নির্ধারণী বিষয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেইটাই বহাল থাকবে, অর্থাৎ কোটা থাকবে না। তাদের যে দাবিটা ছিল কোটা, সেই দাবিটা ফয়সলা হয়ে গেল। তারপরেও তারা দাবি জানানো শুরু করলো যে সরকারকে চলে যেতে হবে। এখানে সাইমালটেনিয়াসলি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলতেছিলেন যে কোটা বিরোধী আন্দোলন আসলে কোটা বিরোধী না, টার্গেটটা হলো ক্ষমতা দখল করা। এবং ডক্টর ইউনূস ক্ষমতা আসতে চায়। তিনি 111 সরকার আমলে 2007 সালে স্বপ্ন দেখছিলেন, বাস্তবায়ন হয়নি। তিনি একটা দেশের প্রতিনিধি এবং ওই দেশের টাকা, ওই দেশের শক্তি এনে ধীরে ধীরে বিভিন্ন পর্যায়ে লোক নিয়োগ করে আমাকে উচ্ছেদ করতে চায়। এটা কোটা বিরোধী আন্দোলন না। তখন দেশের ভিতর যে সহিংসতা, মেট্রো রেল পুড়িয়ে দেওয়া, পদ্মা সেতু পুড়িয়ে দেওয়া, বিভিন্ন রকম নৈরাজ্য, পুলিশকে হত্যা করা, সাধারণ মানুষকে হত্যা করা, এভাবে ভয়ঙ্কর ভাবে একটা জঙ্গি কর্মকাণ্ড করে তারা শেখ হাসিনার জীবন নিতে চাইলো। তখন শেখ হাসিনাকে তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা সরিয়ে নিয়ে আসলেন, তারা দেশের বাইরে তাকে নিয়ে আসলেন। এই পার্টটা এই কারণে ব্যাখ্যা করলাম, এই সিচুয়েশনে অনেকেই বললেন যে এখন কি হবে। রাষ্ট্রপতি তখন সুপ্রিম কোর্টকে বললেন যে প্রধানমন্ত্রী তো নাই, আমি কি করতে পারি। সুপ্রিম কোর্ট যদিও বিতর্কিত, কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং জ্যেষ্ঠ বিচারপতি তখন ক্যান্টনমেন্টে ছিলেন। তারপর ধরে নি যে সুপ্রিম কোর্ট একটা ডিসিশন পাঠালেন, ডিসিশন না পরামর্শ দিলেন, দিয়ে বললেন যে এই অবস্থায় খুব জরুরি কাজগুলো নির্বাহ করার জন্য আপনি একজন প্রধান উপদেষ্টা এবং কয়েকজন উপদেষ্টা নিয়োগ করতে পারেন। মনে রাখবেন, সুপ্রিম কোর্ট হচ্ছে একবারও বলে নাই যে আপনি একটি সরকার গঠন করতে পারেন। আমি ক্লিয়ার করতে চাই, আমার কাছে সেই রেফারেন্স আছে। সুপ্রিম কোর্ট বলে নাই যে আপনি সরকার গঠন করতে পারেন। ফলে রাষ্ট্রপতি যাকে নিয়োগ দিয়েছেন তিনি রাষ্ট্রপতির উপদেষ্টা হতে পারেন, রাষ্ট্রপতিকে কার্যে সহায়তা করতে পারেন। অন্যদিকে যিনি নির্বাচিত প্রধানমন্ত্রী তিনি পরিষ্কারভাবে বললেন আমি রিজাইন করি নাই। তো তিনি যদি রিজাইন না করেন তাহলে সাংবিধানিকভাবে তিনি প্রধানমন্ত্রী পদে বহাল আছেন। তিনি দেশের বাইরে থাকতে পারেন, তিনি অসুস্থ অবস্থা হসপিটালে থাকতে পারেন, তিনি ছুটিতে থাকতে পারেন, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। কিন্তু তিনি রিজাইন করেন নাই। ওই সময় যিনি প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন, আইন অনুযায়ী সরকার গঠনের কোনো বিধান আমাদের সংবিধানে নাই। তত্ত্বাবধায়ক বলেন, অন্তর্বর্তীকালীন বলেন, কোনো নিয়ম নাই। তাহলে এই সংবিধানে যেটা নাই, আমি প্রথমে যে আইনটা পড়ে শোনালাম, সেটা তো আর কোনো সরকার হতে পারে না। ওনারা ক্ষমতায় বসে নিজেরা দাবি করলেন যে আমরা হচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার, নিজেরা নিজেদের দাবি করলেন, রেকর্ডে কোথাও নাই। এরপরেই তারা জুলাই আগস্টে যে সহিংসতা করেছে, নৈরাজ্য করেছে, পুলিশ মেরেছে, মানুষ মেরেছে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকারকে জঙ্গি স্টাইলে সরিয়ে দিয়েছে, এই সবটা হলো আমাদের সংবিধানের 7 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। এখন সেই রাষ্ট্রদ্রোহিতার অপরাধ থেকে আত্মরক্ষার জন্য বলতেছে আমাদের একটা এক্সিট দরকার। এক্সিটটা কি? একটা ইনডেমনিটি দরকার। ইনডেমনিটি কি? মাফ করে দেন। এই মাফ করার জন্য একটা ডকুমেন্ট বানান লাগবে। সেই ডকুমেন্টের নাম ওনারা রাখছেন জুলাই সনদ। এটা জুলাই সনদ না, এটা হচ্ছে অপরাধ করার আত্মস্বীকৃত দলিল। ওই যে ডক্টর আলী রিয়াজ, বদিউল আলম মজুমদার, এরা সবাই মিলে বলতেছে যে এক সময় তো আমাদের রাষ্ট্রদ্রোহিতার দায়ে ফাঁসি হবে। আবার এই জুলাইয়ের মাধ্যমে যে দলের প্রোডাকশন দিয়েছেন ইউনূস সাহেব, তারাও বলতেছে যে আমাদের তো ফাঁসির কাস্টে ঝুলতে হবে, আমাদের নিরাপদ জায়গায় রাখার ব্যবস্থা করেন। তো ওনরা খান কাগজ বানাইছে, বানাই বলছে এই কাগজটাই তোমাদের রক্ষা কবচ দিলাম। এই রক্ষা কবচ নামে যে কাগজ খান বানাইছেন,
এইটার নাম দিয়েছেন জুলাই সনদ। এখন সনদ কি? এসএসসি সনদ হয়, ইন্টারমিডিয়েটের সনদ হয়, চেয়ারম্যানের সনদ হয়, মেয়রের সনদ হয়, দেশের সর্বোচ্চ সনদ এইটা। এই সনদের বাইরে যে কোনো সনদ বানাবার কোনো কায়দা নাই, আমি আর্টিকেল 7 কে ব্যাখ্যা করে বললাম। এই জন্য ওই সনদ নিয়ে আমরা কোনো আলোচনায়ও যাই না। এই সনদের কোনো লিগ্যাল ভ্যালুজ নাই দুইটা কারণে। একটা হচ্ছে এই সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, তাহলে সেটা বেআইনি, সংবিধান বলছে। দ্বিতীয় হচ্ছে এই সনদ আপনারা যারা বানাইতেছেন আপনারা কারা হে বাপু? জনগণকে আপনাদের ভোট দিয়ে কইছে যে আপনারা দায়িত্ব দিলাম, আপনি এরকম একটা কাগজ বানান। এই যে বইটা যারা বানিয়েছিলেন, এই বইটা বানাবার আগে 70 সালে নির্বাচন হয়েছিল। ওই নির্বাচনে যারা ক্যান্ডিডেট ছিলেন তাদের ম্যানিফেস্টো ছিল যে আমরা নির্বাচিত হওয়ার পর শাসনতন্ত্র প্রণয়ন করব। তারা নির্বাচিত হওয়ার পর যখন তাদের ক্ষমতা দিল না, তখন যুদ্ধ হলো। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হওয়ার পরে যারা কেন্দ্রীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের সদস্য হলেন, তারা সবাই মিলে যে পার্লামেন্টটা, সেটার নাম হচ্ছে গণপরিষদ। সেই গণপরিষদ বসলেন। গণপরিষদের আগে রাষ্ট্রপতির অর্ডিন্যান্সে অস্থায়ী একটা সংবিধান হলো। ওই সংবিধানের ভিত্তিতে পার্লামেন্ট বসে ডক্টর কামাল, ব্যারিস্টার আমিরুল ইসলাম সহ অন্যান্যদের নেতৃত্বে এই সংবিধানের খসড়া তৈরি করলেন। এই খসড়া পার্লামেন্টে গেল, পার্লামেন্ট সেটাকে পাশ করলেন। তাহলে ওই যে পার্লামেন্ট, তাদের কিন্তু ম্যান্ডেট ছিল সংবিধান করার 70-এর নির্বাচনে। আর এখন যারা সনদ করতেছে তাদের কিন্তু কোনো ম্যান্ডেট নাই। আবার তারা নিজেরা শপথ নিয়ে বলছেন, ডক্টর ইউনূস এবং তার পারিষদবর্গ শপথ নিয়ে বলছেন আমি এই সংবিধানকে প্রোটেক্ট এবং প্রিজার্ভ করব। বাংলায় বলি, তারা বলছেন যে এই সংবিধানকে রক্ষা করব, মেনে চলবো। এই সংবিধানে যেটা নাই সেটা আপনি মানতেছেন কোথায়? ফলে এই সনদ নিয়ে যে কথাবার্তা আলাপ আলোচনা হচ্ছে, এটা একেবারে অহেতুক সময় নষ্ট করা। আইনের দৃষ্টিতে এটা কোনো ডকুমেন্টই না। যারা তৈরি করছেন তাদেরও কোনো অথরিটি নাই।